Welcome everyone. Today we will discuss menopause and hormone replacement therapy, which is very important for our examination purpose and our day-to-day life. So we are starting our session with due respect to our mother who are facing the menopause like a huge change both physically and mentally. So prof questions about menopause and HRT, define menopause, enumerate the important sign symptoms and health hazards of menopause, mention some drugs used in menopause, management of menopause, how will you prevent postmenopausal symptom and complication, right treatment and prevention of osteoporosis. Define HRT, mention drugs used in HRT, advantage and disadvantage of HRT. এগুলোই হচ্ছে আমাদের কমনলি প্রফ কোশ্চেন যেগুলো রিটেনে এসে থাকে। তো মেনোপজ শুরু করবো আমরা হচ্ছে ডেফিনিশন দিয়ে। এটাকে আমরা তিন ভাগে ভাগ করলে সহজেই আমরা মনে রাখতে পারি। ইট ইজ দ্য পার্মানেন্ট সিচুয়েশন অফ মেনস্ট্রুয়েশন। তাহলে এখানে আমরা কোশ্চেন আসতে পারি যে তাহলে টেম্পোরারি সিচুয়েশন আছে কি না। তাহলে এটা প্রেগনেন্সি এবং ল্যাকটেশনে কিন্তু টেম্পোরারি সিচুয়েশন অফ মেনস্ট্রুয়েশন রয়েছে এট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে এখানে কিন্তু হচ্ছে আমাদের সব জায়গায় বলতে হবে না, এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ। কখনো কখনো সেকেন্ডারি অ্যামোনিরিয়ার কারণেও কিন্তু হচ্ছে রিপ্রোডাক্টিভ পিরিয়ডে 1 বছর কিংবা হচ্ছে 6 মাস বা ভেরিয়েবল ডিউরেশনে কিন্তু হচ্ছে সিচুয়েশন অফ মেনস্ট্রুয়েশন থাকতে পারে। তাহলে সেটা কিন্তু হচ্ছে আমাদের মেনোপজ হিসেবে কাউন্ট হবে না। এজন্য এখানে এট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ অবশ্যই বলতে হবে। ডিউ টু লস অফ ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি, তাহলে আগে আমি বলেছি সেকেন্ডারি অ্যামোনিরিয়ার কারণে কিন্তু অনেকগুলো কজ থাকতে পারে। তো সেখানে অবশ্যই কারণটা হতে হবে ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণে। তাহলে সেখানে আমি ছোট্ট করে একটু প্যাথোজেনেসিসটা বলে ফেলি যে মেনোপজটা কেন হয়। মেনোপজটা হয় যে ওভারিয়ান যে ফলিকলগুলা সেগুলো ঠিকমতোভাবে তার হচ্ছে হরমোনগুলো সাপ্লাই দিতে পারে না। যেমন FSH কিংবা LH এর প্রভাবে ইস্ট্রোজেন বা প্রজেস্টেরন কিন্তু তখন আর হচ্ছে ওভারি থেকে সিক্রেশন হতে পারে না। মেইনলি ইস্ট্রোজেন যে কাজগুলো করে সেগুলো মেনটেনিংয়ের কাজ করে, এন্ডোমেট্রিয়াম প্রলিফারেশনের কাজ করে, কিংবা তার হচ্ছে অন্যান্য যে অর্গানগুলোতে সেগুলোতেই কিন্তু তার হচ্ছে ইফেক্ট রয়েছে। সেই ইফেক্টগুলো উইথড্র যখন হয়ে যায় তখন কিন্তু যে ফিজিক্যাল এবং সাইকোলজিক্যাল চেঞ্জ একজন মাদারের হয় সেগুলোই কিন্তু হচ্ছে মেনোপজাল সাইন সিমটম হিসেবে দেখা দেয়। তো আমরা যদি ইস্ট্রোজেনের এই ফাংশনগুলো আমরা জানি তাহলে সহজেই আমরা বুঝতে পারবো যে ইস্ট্রোজেন যখন হচ্ছে সেটা উইথড্রয়াল হবে তখন কি সিমটম ডেভেলপ করতে পারে। তাহলে ইউটেরাসে কিন্তু তার প্রলিফারেটিভ অ্যাকশন রয়েছে, স্ট্রোমা সেল, এপিথেলিয়াল সেল এগুলাকে কিন্তু হচ্ছে সে ইস্ট্রোজেন কী করে প্রলিফারেট করায়, থিকনেস বাড়ায়, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড কিংবা ব্লাড ভেসেল এগুলোকে গ্রো করায়। তাহলে হচ্ছে ইউটেরাসে তার একটা অ্যাকশন রয়েছে। তার ব্রেস্টে কী করে ডাক্ট সিস্টেম, স্ট্রোমা টিস্যু এগুলোকে হচ্ছে প্রলিফারেট করে, কিংবা ওভারিকে সাইজে এবং গ্রোথেও কিন্তু বাড়িয়ে দেয়, ফলিকলগুলো বাড়িয়ে দেয় সংখ্যাটা। ভালভাবে জেনে তাই এগুলো এনলার্জমেন্ট করে, লেবিয়া মেজরা, লেবিয়া মাইনরা এগুলোকে হচ্ছে থিকনেস বাড়ায়, মন্স পিউবাসকে এখানে ফ্যাট ডিপোজিশন করায়, ফেলোপিয়ান টিউবে সিলিয়া বাড়ায়, তারপর হচ্ছে সিলিয়ারি মুভমেন্ট বাড়ায়। তাহলে সিএনএসেও কিন্তু তার হচ্ছে অ্যাক্টিভেশন রয়েছে, যেমন লিবিডোটাকে বাড়িয়ে দেয়, কিংবা হচ্ছে সে কিন্তু হচ্ছে যে স্মৃতিগুলাকে এগুলাকে ধারণ করায়। তাহলে উজ্জ্বল হলে অ্যালজাইমার ডিজিজ কিন্তু হতে পারে, ডিমেনশিয়া হতে পারে। তাহলে স্কেলিটনে কী করে এটা সাইজ এবং স্ট্রেংথ অফ বোন বাড়ায়, ইস্ট্রোজেনের এফেক্টগুলো আমরা বলতেছি। কিংবা সিভিএসে কিন্তু প্লাজমা কোলেস্টেরলটাকে কমায়, মানে যে এলডিএল কোলেস্টেরল, খারাপ কোলেস্টেরল, এটাকে কিন্তু ইস্ট্রোজেনটা কমাতে সাহায্য করে। তারপরে ইলেকট্রোলাইট ব্যালেন্সেও কিন্তু সাহায্য করে। তাহলে এগুলো হচ্ছে ইস্ট্রোজেনের ইফেক্ট। স্কিনে তার হচ্ছে ইম্পর্টেন্ট একটা অ্যাক্টিভিটি রয়েছে যেটা স্কিনকে সফট, স্মুথ এবং থিকার করে, এবং হেয়ারকেও হচ্ছে সে ব্রিটল হতে দেয় না। তাহলে ইস্ট্রোজেনের কাজগুলো যদি আমরা ভালোভাবে বুঝি তাহলে কিন্তু হচ্ছে সাইন সিমটমগুলো আমরা সহজে বুঝতে পারবো। তাহলে প্যাথোজেনেসিস আমরা কী বললাম, উইথড্রল অফ দ্য ইস্ট্রোজেনিক অ্যাক্টিভিটি। সেটা কীভাবে হতে পারে, ইফেক্টিভ ডিফেক্টিভ ফলিকুলোজেনেসিস হতে পারে, কিংবা প্রিমেচুর ওভারিয়ান ফেলার যেটা আমরা হচ্ছে সেকেন্ডারি অ্যামোনিরিয়ার জন্য হতে পারে, সার্জিক্যাল মেনোপজ যেটা ওভারি কেটে ফেললাম সেখানে হচ্ছে ওভারিয়ান কোনো হরমোন থাকলো না, কিংবা হচ্ছে সাপ্রেশন অফ ওভারিয়ান স্টেরয়েড আউটপুট ইজ ফিজিওলজিক্যাল ডিউরিং ল্যাকটেশন, মানে ল্যাকটেশনের সময় ফিজিওলজিক্যালি সেটা হতে পারে, কিন্তু সেটাকে আমরা অবশ্যই মেনোপজ বলবো না। তাহলে এভাবে হচ্ছে মেনোপজ হতে পারে। তো সাইন সিমটম মেনলি ইস্ট্রোজেনের সাথে রিলেটেড, ইস্ট্রোজেন উইথড্রয়াল হলে সেই সাইন সিমটমগুলো প্রডিউস হবে। তো অর্গানিক চেঞ্জগুলো কীভাবে হবে সেটা আমরা সহজেই বুঝতে পারি তার ফিজিওলজি দিয়ে, ইস্ট্রোজেন কী কী করতো সেই অর্গানে, সেগুলো দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারবো। তাইলে আমরা সাইন সিমটমে চলে যাই, একটা মেনোপজাল লেডির কী কী সাইন সিমটম হতে পারে। প্রথমে হচ্ছে ভেসোমোটর সিমটম। তার এই ভেসোমোটর সিমটমটা কী কারণে হয়। আগে আমরা বলেছি যে যখন ওভারিতে তার হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন থাকে না তখন কী হবে, যে FSH এবং LH যে গোনাডোট্রপিন হরমোনগুলো আছে সেগুলো ভাববে যে কেন আমরা হচ্ছে থাকার পরেও কেন আসতেছে না, তার মানে আরও আমরা বেশি বেশি ক্ষরিত হই।
তাহলে এই এফএসএইচ এবং এলএইচকে কে উদ্দীপনা দিবে? অবশ্যই হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা হাইপোথ্যালামাস থেকে আসতেছে। এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন যখনই বেশি হবে তখনই কিন্তু হচ্ছে থার্মোরেগুলেটরি সেন্টারটা হচ্ছে উদ্দীপ্ত হবে এই গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কারণেই, এবং তখন তার কি হবে, কিউটেনিয়াস ভেসোডাইলেশন হবে এবং প্রফিউজ সুয়েটিং হবে। সে কি করবে, সে বলবে যে হচ্ছে আমার ফেসে অনেক বেশি ঘাম হচ্ছে এবং আমি হচ্ছে রাতে গরমের কারণে ঘুমাতে পারি না। তখন হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ডিসক্রিপেন্সি হতে পারে যে একজন চাচ্ছে হচ্ছে ফ্যানটা ছাড়তে এবং আরেকজন হচ্ছে শীত লাগতেছে, মানে স্বামী বলতেছে যে আমার শীত লাগতেছে, কিন্তু সে কিন্তু হচ্ছে তার গরমের জন্য সে ফ্যান ছাড়ার জন্য বলতেছে। তাহলে এভাবে তার কিন্তু হচ্ছে একটা ঝগড়া লেগে যেতে পারে। তো হট ফ্ল্যাশটা মেনলি হচ্ছে সব জায়গায় যে সোয়েটিং হবে এরকম না, ফেসে তার সোয়েটিংটা মেনলি থাকবে এবং তার হচ্ছে বেশি গরম কিউটেনিয়াস ভেসোডাইলেশনের জন্য। এটা কেন হচ্ছে, গোনাডোট্রপিন রিলিজিং হরমোন বেশি থাকার কারণে ব্লাডে। তারপরে মোস্ট অফ দ্য কমন সিমটম যেটা হচ্ছে জেনিটো ইউরিনারি সিমটমস অফ মেনোপজ। একটা জেনিটাল এবং আমরা ইউরিনারি এই দুইটা হিসেবে আমরা ভাগ করতে পারি। তাহলে জেনিটাল এবং ইউরিনারি এই সিমটমগুলো আমরা কেন পাচ্ছি, তাহলে এগুলো হচ্ছে আমরা মেইনলি হচ্ছে কি ভেজাইনাতে কি হতো, যে ভেজাইনাল যে স্কিনগুলো আমরা মিকোসাকে সে কিন্তু ইনটেক্ট রাখতো, ইস্ট্রোজেন রিসেপ্টর ওইখানে থাকে, কিংবা হচ্ছে ইউরিনারি ব্লাডার ইউরেথ্রা ওইগুলোতেও কিন্তু হচ্ছে ইস্ট্রোজেন রিসেপ্টর থাকে, এবং এই যে অর্গানগুলার সেগুলোর এপিথেলিয়াল ম্যাচুরেশনে কিন্তু ইস্ট্রোজেন কাজ করে। তাহলে এই স্টেরয়েড রিসেপ্টর বা ইস্ট্রোজেন রিসেপ্টর এগুলাতে থাকার কারণে সেগুলো এপিথেলিয়াল ম্যাচুরেশন হতে পারে, কিন্তু হঠাৎ যদি ইস্ট্রোজেনটা হচ্ছে এই সেটা কি হয়ে যায়, রিমুভাল হয়ে যায়। কেন রিমুভাল হচ্ছে আমরা আগেই বলেছি যে ওভারিয়ান ফলিকল কিন্তু নাই, সুতরাং ইস্ট্রোজেন এখানে আসতে পারতেছে না। তার মানে কি ওই যে মিউকোসাল ইন্টিগ্রিটি কিন্তু রক্ষা হবে না। তার মানে ভেজাইনাট কী হবে, ড্রাই হবে, যখনই হচ্ছে ইন্টারকোর্স হবে সেটা কিন্তু ডিসপেরোনিয়া ফিল করবে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ডিসপেরোনিয়া। ভেজাইনাল ব্লিডিং হবে, তার মানে মিউকোসাল ইন্টিগ্রিটি রক্ষা নেই, সেখানে অবশ্যই ব্লিডিং হবে, ব্লাড ভেসেলগুলো এক্সপোজ হয়ে ভেজাইনাল ইনফেকশন হবে। ইনফেকশন কারণ কি, কারণ হচ্ছে যে আমরা জানি ডুডেনাল বেসিলি যে ওখানে পিএইচ মেনটেন করে অ্যাসিডিক পিএইচ রাখতো, সেই ডুডেনাল বেসিলির কাজও কিন্তু হচ্ছে সেখানে কি হয়ে যাবে, ডিসরাপ্টেড হয়ে যাবে, এখন অ্যালকালাইন পিএইচ হবে, সেখানে হচ্ছে ভেজাইনাল ইনফেকশন হবে। তারপর হচ্ছে এখানে ড্রাইনেস, আমি আগে বলেছি প্লুরাইটাস হবে ড্রাইনেসের কারণে, লিউকোরিয়া হতে পারে, লস অফ লিবিডো কেন আমি বলছি, ইস্ট্রোজেনের একটা হচ্ছে সিএনএসে একটা ইফেক্ট হচ্ছে, সেটা লিবিডোকে বাড়িয়ে দেয়, তো এটা লসের জন্য লস অফ লিবিডো হবে। জেনিটাল প্রলাপস হতে পারে, এখানে কি হয় যে যখন তার মেনোপজের পরে আসে, মানে সময়টা আসে, তখন হচ্ছে এই যে লিগামেন্টের সাপোর্ট যে ইউটেরাসের সেটা কিন্তু কমে যায়, তার কারণে জেনিটাল প্রলাপসের সম্মুখীন সে হয়, অনেক সময় সেই সিমটম নিয়েও কিন্তু আসতে পারে। ইউরিনারি আগে বলেছি, ইউরিনারি এপিথেলিয়াম কিন্তু মেনটেনে কাজ করে ইস্ট্রোজেন, সেখান থেকে তার আর্জেন্সি, ডিসইউরিয়া, রিকারেন্ট ইউটিআই, স্ট্রেস ইনকন্টিনেন্স এগুলো হতে পারে। এরপরে আসি স্কিন এবং হেয়ারে আমরা হচ্ছে সেটা কেন পাই, কারণ স্কিন এবং হেয়ার মেনটেনের কাজও কিন্তু ইস্ট্রোজেন করে থাকে। তাহলে সেখানে কি হবে, স্কিন এবং হেয়ার থিনিং হবে, লস অফ ইলাস্টিসিটি হবে, রিঙ্কলিং অফ স্কিন হবে, তাহলে সেটা আমরা এপিয়ারেন্সেই দেখতে পারবো। এখানে দুইটা টার্ম আমরা হচ্ছে দত্ত থেকে পাই, সেটা হচ্ছে পার্সট্রিং রিঙ্কলিং অফ অ্যারাউন্ড মাউথ অ্যান্ড ক্রফিট অ্যারাউন্ড আইস। তাহলে এই দুইটা ছবি আমরা দেখে ফেলি। তাহলে এখানে দেখা যাচ্ছে যে পার্স স্ট্রিং ক্রিঙ্কলিং রয়েছে মাউথের চারপাশে, এবং আমরা আইতে দেখতে পাচ্ছি যে ক্রসফিট অ্যারাউন্ড আইস। এটা জাস্ট হচ্ছে আমরা দেখানোর জন্য দেখালাম। সাইকোলজিক্যাল চেঞ্জ কিন্তু হবে, আমরা জানি সিএনএসের উপর ইস্ট্রোজেনের ইফেক্ট রয়েছে, তাহলে সেখানে কিন্তু হচ্ছে এনজাইটি, হেডেক, ইনসমনি, ইরিটেবিলিটি, ডিসফ্যাসিয়া, ডিপ্রেশন, ডিমেনশিয়া, মুড সুইং, ল্যাক অফ কনসেন্ট্রেশন রয়েছে। এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে মেনোপজাল একজন মা যখন মেনোপজে যায় তখন কিন্তু তার সাইকোলজিক্যাল হিউজ একটা চেঞ্জ হয় ইস্ট্রোজেন উইথড্রয়ালের জন্য। তো সেক্ষেত্রে হচ্ছে দেখা যায় অনেক কিছু মনে থাকে না, কিংবা সন্তান যখন বাইরে যায় তখন ওভার এক্সাইটেড হয়ে যায় এবং অনেক বেশি দুশ্চিন্তা করে। তারপরে হচ্ছে যখন কথা বলে তার ভয়েসও কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়, সেখানেও কিন্তু ইফেক্ট রয়েছে ইস্ট্রোজেনের, তার গলাটা হচ্ছে হার্শ হয়ে যায়। তো সেগুলো কিন্তু চিন্তা করে আমাদের হচ্ছে এই সময়টাকে পার করতে হবে, ঠিক আছে? তো মা অনেক সময় উত্তেজিত হয়ে যেতে পারেন, অনেক সময় অনেক বেশি সাইকোলজিক্যাল আপসেট বা কান্না করে দিতে পারেন কোনো একটা ইস্যু নিয়ে, ইমোশনাল ইস্যু নিয়ে। তো সেই জিনিসটা কিন্তু আমাদের কোপ আপ করতে হবে। তো এটা যেমন পিউবার্টিতে একটা চেঞ্জ হয়, এভাবে মেনোপজাল উমেনদের কিন্তু এভাবে চেঞ্জ হতে পারে। তো অনেক সময় দেখা যায় বউ শাশুড়িতে দ্বন্দ্ব লেগে যায়, তো এই জিনিসটা কিন্তু স্বাভাবিক, ফিজিওলজিক্যাল, এটা আমাদের মনে রাখতে হবে। তো এজন্য এটা সাইকোলজিক্যাল চেঞ্জটা হয়। এবং স্কেলিটালে আমরা জানি ইস্ট্রোজেন একটা বোনসের যে মিনারেল ডেন্সিটিটা হচ্ছে মেনটেন রাখতে সাহায্য করে, সেটা যখন রিমুভাল হয়ে যায় তখন কিন্তু হচ্ছে অস্টিওপোরোসিস এবং হচ্ছে ফ্র্যাকচার নিয়ে অনেক সময় প্রেজেন্ট হতে পারে। এটা হচ্ছে ভার্স্ট একটা কমপ্লিকেশন মেনোপজে, যে অস্টিওপোরোসিস কিন্তু হয় এবং ফ্র্যাকচার নিয়েও অনেক সময় আসে। আর এটা সবচেয়ে বেশি হয় হচ্ছে যখন ওয়াশরুমে যায়, তখন যে নিচের ফ্লোর থাকে তখন কিন্তু সেটাতে অনেক সময় যখন স্লিপ
খায় তখন কিন্তু সে হচ্ছে হিপ ফ্র্যাকচার কিংবা ভার্টিব্রা রিস্ট বোন এগুলা ফ্র্যাকচার নিয়ে কিন্তু আসতে পারে। তো এই জিনিসটাতে আমাদের হচ্ছে সবচেয়ে বেশি কনসেন্ট্রেশন দিতে হবে যে ফ্র্যাকচার এবং অস্টিওপোরোসিসের তার কমপ্লিকেশন যাতে বেশি না হয়, কিংবা বোন পেন নিয়েও কিন্তু আসতে পারে অনেক সময়। কার্ডিওভাস্কুলার এবং সেরেব্রোভাস্কুলার ইফেক্ট, এটা আমি আগেই বলেছি যে ইস্ট্রোজেনের মেইন কাজ হচ্ছে এলডিএলটাকে কম রাখা এবং এইচডিএলটাকে বাড়িয়ে দেওয়া, যেটা ভালো কোলেস্টেরল। কিন্তু যখন এই ইস্ট্রোজেনটা রিমুভাল হয়ে যাবে তখন কী হয়ে যাবে, তার এইচডিএলটা কমে যাবে এবং এলডিএলটা বেশি হয়ে যাবে, তখন এথারোজেনেসিস বা এথেরোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা থাকবে। তখন কিন্তু তার ইসকেমিক হার্ট ডিজিজ, করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি হয়ে যাবে। তাহলে এটুকুই ছিল সাইন সিমটমস অফ মেনোপজাল লিডি। এরপরে হচ্ছে আমরা ম্যানেজমেন্ট অফ মেনোপজে যাব। প্রথমেই আমাদের ডায়াগনোসিস অফ মেনোপজ করতে হবে, কারণ আমরা হচ্ছে আগেই জেনেছি যে মেনোপজটা কী করতে হবে, পার্মানেন্ট সিজেশন অফ মেনস্ট্রুয়েশন থাকতে হবে এট দ্য এন্ড অফ দ্য রিপ্রোডাক্টিভ লাইফ। তাহলে পার্মানেন্ট সিজেশন কখন আমরা বলবো, যদি আমরা 1 বছর ধরে তার হিস্ট্রি নিব যে 1 বছরের বেশি তার হচ্ছে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন আছে কিনা। এই 1 বছরের কম ডিউরেশনের মেনস্ট্রুয়েশন সিজেশন নিয়ে যদি আসে তাহলে অবশ্যই তাদেরকে ফলো আপে রাখতে হবে, তাকে আপনি কখনো বলে দিবেন না যে সে মেনোপজ, কারণ তার অন্যান্য সেকেন্ডারি কারণ কিন্তু থাকতে পারে। তার যে ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি কমে যাওয়ার কারণেই যে তার হচ্ছে সিজেশন অফ মেনস্ট্রুয়েশন হয়েছে সেটা কিন্তু কনফার্ম করার জন্য আমাদের 1 বছর পর্যন্ত ওয়েট করতে হবে, অন্যান্য কজগুলো এক্সক্লুড করার জন্য। তাইলে হচ্ছে আমাদের কি করতে হবে, মেনোপজ ডায়াগনোসিস যদি আমরা করতে চাই তাহলে আমাদের 1 বছর ওয়ার্কআপ রাখতে হবে, ওয়েটে রাখতে হবে যে তার হচ্ছে আসলেই সিজেশন অফ মেনস্ট্রুয়েশন হয়েছে কিনা। তারপর আমাদের কিছু টেস্ট হয়েছে, আগে আমি বলেছি যে যেহেতু ইস্ট্রোজেন প্রজেশন কমে যাবে তার মানে কি তার হচ্ছে নেগেটিভ ফিডব্যাকের মাধ্যমে এটা পজিটিভ ফিডব্যাকের মাধ্যমে সেখানে হচ্ছে গোনাডোট্রোপিন যে হরমোনগুলো এফএসএইচ এলএইচ এগুলো ব্লাডে বেড়ে যাবে, কিংবা হচ্ছে গোনাডোট্রোপিন রিলিজিং হরমোন যেটা হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয় সেটাও কিন্তু বেড়ে যাবে। তাহলে এই হরমোনগুলো কিন্তু বেড়ে যাবে আর ইস্ট্রোজেন প্রজেস্টেরন কী হয়ে যাবে, কমে যাবে। তার মানে আমরা হচ্ছে সেরাম লেভেল এই যে হরমোনগুলো আছে সেগুলোর সেরাম লেভেল আমরা পর্যবেক্ষণ করেও কিন্তু এই জিনিসটা আমরা বুঝতে পারি যে তার ওভারিয়ান ফলিকুলার অ্যাক্টিভিটি কমে গেছে। তার মানে এখানে হচ্ছে আমরা কি করতে হবে, এই সেরাম লেভেল সবগুলো আমরা দেখি না, যেমন সেরাম এস্ট্রাডিওল আমরা দেখি, এটা যদি 20 পিকোগ্রাম পার মিলিলিটারের কম থাকে, কিংবা সেরাম এফএসএইচ এলএইচ যদি 40 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার এমএল এর বেশি থাকে। ভেজাইনাল সাইটোলজিতে আমরা ফিচার্স অফ লো ইস্ট্রোজেন আমরা পাবো, কারণ আমরা জানি যে ভেজাইনা এটাকে মেনটেন করে কি ইস্ট্রোজেন, তার এপিথেলিয়ামগুলোকে মেনটেন করে ইস্ট্রোজেন। তাহলে এইখানে কিন্তু হচ্ছে ফিচার্স অফ লো ইস্ট্রোজেন আমরা পাবো। এখানে একটা ম্যাচুরেশন ইন্ডেক্স নামে হচ্ছে একটা জিনিস রয়েছে যেটা আমাদের এখন জানার প্রয়োজন নাই। হট ফ্ল্যাশ এবং নাইট সোয়েট থাকবে। এভারেজ এজ অফ মেনোপজ 50 ইয়ার্স। আচ্ছা, এজের কথা আমি বলে ফেলি, মেনোপজ কিন্তু হচ্ছে 45 থেকে 55 ইয়ার এই এজ রেঞ্জের মধ্যেই হয়। তাহলে মিন ইয়ার্স হচ্ছে 50 ইয়ার্স। অনেকে আবার হচ্ছে প্রিমেচিউর মেনোপজ হতে পারে, কিংবা দেখা যেতে পারে যে অনেকের 55 পর্যন্ত মেনস্ট্রুয়েশন হচ্ছে। তার মানে যখন 40 ইয়ার্সের আগে মেনোপজ হবে তখন আমরা প্রিমেচিউর মেনোপজ বলবো, আর যদি হচ্ছে 55 ইয়ারের পরে মেনোপজ না হয় তখন আমরা এটাকে হচ্ছে এটা ডিলেইড মেনোপজ বলবো। তখন যদি ব্লিডিংয়ের কারণটা কিন্তু আমাদের হচ্ছে প্যাথোলজিক্যাল কারণটা আমাদের হচ্ছে সেটাকে বিবেচনা করতে হবে, এবং দেন সেই অনুযায়ী আমাদের প্রথমে এক্সক্লুড করবো যে তার কোনো জেনিটাল ম্যালিগন্যান্সি আছে কিনা। তাহলে এখন আসি হচ্ছে আমরা ট্রিটমেন্ট অপশন অফ মেনোপজ, এটা আমরা 3 ভাগে ভাগ করে বলবো। একটা হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, আরেকটা হচ্ছে নন হরমোনাল ড্রাগ ট্রিটমেন্ট, আর ফাইনালি হচ্ছে হরমোনাল ট্রিটমেন্ট। তাহলে প্রথমে হচ্ছে জেনারেল ট্রিটমেন্ট, তাকে অবশ্যই হচ্ছে এক্সপ্লেনেশন এবং রিঅ্যাসুরেন্স করতে হবে। এক্সপ্লেনেশন মানে কি, যে এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া এবং প্রত্যেক উমেনের যখন তার রিপ্রোডাক্টিভ এজটা শেষ হয়ে যাবে তখনই এই ঘটনাগুলো ঘটতে থাকবে। তাকে এক্সারসাইজ করতে বলতে হবে, ওয়েট বেয়ারিং এক্সারসাইজ, কারণ তার অলরেডি ইউটেরাসের যে লিগামেন্টগুলো এগুলো হচ্ছে রিল্যাক্স হয়ে আছে, তার পেলভিক ফ্লোর মাসলগুলোকে স্ট্রেংথেনিং করতে হবে, সেজন্য ওয়াকিং জগিং করতে হবে। তারপর হচ্ছে রিডিউস হাই কফি ইনটেক, স্মোকিং কিংবা এক্সেসিভ অ্যালকোহল এগুলো কিন্তু কার্ডিওভাস্কুলার যে রিস্ক ফ্যাক্টর এগুলো কিন্তু বাড়িয়ে দিতে পারে, সেজন্য হচ্ছে স্মোকিং এগুলা ছাড়তে হবে, অ্যালকোহল ছাড়তে হবে, কিংবা হচ্ছে তাকে যে হাই কফি ইনটেক এগুলো কিন্তু ছাড়তে হবে। হাই কফি ইনটেক এটা এমনিতেই একটা হচ্ছে যে স্টিমুলেন্ট, আর এমনিতেই তার রাতে হট ফ্লাশের জন্য ঘুম হয় না, সেজন্য হচ্ছে এই হাই কফি ইনটেকটা তাকে বাদ দিতে হবে। নিউট্রিশিয়াস ডায়েট, অবশ্যই ক্যালসিয়ামের সাথে তাকে ব্যালেন্সড করতে হবে, প্রোটিনের সাথে ব্যালেন্সড করতে হবে। কেন? কারণ তার হচ্ছে অস্টিওপোরোসিসের কিন্তু একটা সম্ভাবনা বেড়ে যায়, তাই এই জন্য তার ক্যালসিয়াম রিচ খাবার খেতে হবে। আর রিডিউস মেডিকেশন দ্যাট কসেস বোন লস, যেমন স্টেরয়েড, সে যদি আগে থেকে স্টেরয়েড খায়, কারণ স্টেরয়েডের একটা কমপ্লিকেশন কিন্তু অস্টিওপোরোসিস। নন হরমোনাল ড্রাগ ট্রিটমেন্টের মধ্যে আমরা হচ্ছে ট্রিটমেন্ট অ্যান্ড প্রিভেনশন অফ অস্টিওপোরোসিস সম্বন্ধে আলোচনা করব। এখানে কিন্তু হচ্ছে আলাদা একটা কোশ্চেন থাকে যে অস্টিওপোরোসিসে আমরা কীভাবে প্রিভেনশন করবো এবং কীভাবে ট্রিটমেন্ট করব। তো প্রথমে হচ্ছে জেনারেল মেজার,
যেভাবে আমরা হচ্ছে এক্সপ্লানেশন রিঅ্যাসুরেন্স কিংবা এক্সারসাইজ রিডিউস হাই কফি ইনটেক, এটা আমরা আগেই বলে ফেলেছি, এগুলো কিন্তু আমরা অ্যাড করব যখন অস্টিওপোরোসিসের ট্রিটমেন্ট জানতে চাবে। এরপরে আমরা হচ্ছে যে নন হরমোনাল ড্রাগ ট্রিটমেন্ট দিব, যেটা ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন এলং উইথ ক্যালসিয়াম। তারপর এক্সপোজার টু সানলাইট, সেখানে কিন্তু ভিটামিন ডি কিন্তু হচ্ছে সেখানে প্রডিউস হবে, এবং ভিটামিন ডি আমরা জানি হচ্ছে বোন মেলানিন ডেন্সিটি ইনক্রিজ করতে সাহায্য করে। বিসফসফোনেট আমরা দিব, যেমন এলেন্ড্রোনেট, ইভানড্রোনেট কিংবা ডেনোসুমেপ আমরা দিতে পারি, অ্যান্টিবডি টু র্যাঙ্ক লিগ্যান্ড, যেটা হচ্ছে অস্টিওপোরোসিসের যে অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি প্রিভেন্ট করতে সাহায্য করে। ক্যালসিটোনিন আমরা দিব, আমরা জানি হচ্ছে ক্যালসিটোনিন প্যারাথাইরয়েড হরমোন, ক্যালসিটোনিনটা হচ্ছে ফলিকুলার সেল অফ দ্য থাইরয়েড থেকে খরিত হয়, এবং সেটাও কিন্তু হচ্ছে বোন মেলানিন ডেন্সিটিতে ইনক্রিজ করতে সাহায্য করে। কিংবা হচ্ছে আমরা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটরস, এগুলোর মধ্যে ট্যামক্সিফেন, রিল্যাক্সিফেন রয়েছে, সেগুলোও কিন্তু হচ্ছে অস্টিওপোরোসিস প্রিভেন্টে সাহায্য করে। প্যারাথাইরয়েড হরমোন যেমন টেরিপ্যারাটাইড কিংবা ফ্লুরাইড, যেগুলো পেস্টে থাকে, আমরা অবশ্যই সাজেশন দিব যে সে যেন হচ্ছে পেস্ট ব্যবহার করে। পেস্টে কিন্তু ফ্লুরাইড থাকে এবং সেটাও কিন্তু বোন মেলানিন ডেন্সিটিতে রক্ষা করতে সাহায্য করে। এগুলো করার পরে অস্টিওপোরোসিস যখন আমরা বলবো, তখন ওই যে সাথে কিন্তু হচ্ছে যে হরমোনাল ট্রিটমেন্টগুলো দিতে হবে, এটাকে বলা হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। তাহলে অস্টিওপোরোসিস যদি কোশ্চেন আসে, তাহলে আমরা ট্রিটমেন্টের সাথে প্রিভেনশনও কিন্তু এই জেনারেল মেজার এবং হরমোনাল ট্রিটমেন্টগুলো আমরা বলে দিব। আর সাথে যদি হচ্ছে যদি প্রিভেনশন আসে, তাইলে হচ্ছে আমরা জেনারেল মেজার এবং হচ্ছে হরমোনাল ট্রিটমেন্টগুলো বলবো। আর যদি হচ্ছে ট্রিটমেন্ট আসে, তাহলে হচ্ছে জেনারেল মেজার, সাথে হচ্ছে নন হরমোনাল মেডিকেশন, সাথে হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, এই তিনটা দিয়ে হচ্ছে কিন্তু আমাদের কী করতে হবে, লিখতে হবে। এরপর হচ্ছে রিডিউসিং ব্রেস্ট অ্যান্ড এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, সেটা আমরা সিলেক্টিভ ইস্ট্রোজেন রিসেপ্টর মডুলেটরস দিয়ে আমরা করতে পারি। হট ফ্লাশ প্রিভেন্ট করার জন্য বেজোডক্সিফেন, ক্লোনিডিন, গাবাপেন্টিন, সয়া প্রোটিনটাও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর, এটা হট ফ্লাশ প্রিভেন্ট করতে সাহায্য করে, এটা সবজি হিসেবে অহরহ পাওয়া যায়। ভিটামিন ই, যেটা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, সেটাও কিন্তু হট ফ্লাশ প্রিভেন্ট করতে সাহায্য করে। তারপর হচ্ছে সাইকিয়াট্রিক চেঞ্জ যেগুলো আসবে, সেগুলো কিন্তু এসএসআরআই আমরা ইউজ করতে পারি। এরপরে আমরা হরমোনাল ট্রিটমেন্টে যাব। এখানে অবশ্যই আমাদের হচ্ছে চিন্তা করতে হবে, কনসিডারিং দ্য রিস্কস, হরমোন থেরাপি শুড বি ইউজড উইথ লোয়েস্ট ইফেক্টিভ ডোজ অ্যান্ড ফর এ শর্টেস্ট পিরিয়ড অফ টাইম। কারণ হরমোনাল ট্রিটমেন্টের কিন্তু অনেক কমপ্লিকেশন রয়েছে, যেটা আমরা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে পড়বো। এজন্য অবশ্যই এটাকে কী করতে হবে, শর্টেস্ট ডিউরেশনে দিতে হবে এবং ইফেক্টিভ ডোজ, লোয়েস্ট ইফেক্টিভ ডোজে দিতে হবে। এটা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে, যাতে আমরা অনেক দিন ধরে এটা ইউজ না করি। কারণ হরমোন ট্রিটমেন্ট থেরাপি কিন্তু যে এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা, ব্রেস্ট ক্যান্সার, এগুলো কিন্তু রিস্ক ফ্যাক্টর অনেক বেড়ে যায়। কারণ আমরা ইস্ট্রোজেন থেরাপি দিচ্ছি, সেটা কিন্তু এথেরোস্ক্লেরোসিস বা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরও কিন্তু বাড়িয়ে দেয়। তাহলে এখানে আমরা ওরাল ইস্ট্রোজেন রেজিম দিতে পারি, কনজুগেটেড ইকুইন ইস্ট্রোজেন হিসাবে, যেটা আমরা বলে থাকি। ইস্ট্রোজেন অ্যান্ড সাইক্লিক প্রোজেস্টিন আমরা দিই, মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিটেট। এখানে একটা কথা বলে দরকার, যাদের হচ্ছে আগে থেকে হিস্টেরেক্টমি হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা শুধুমাত্র ইস্ট্রোজেন দিতে পারি, কারণ সেখানে কিন্তু হচ্ছে এই যে এন্ডোমেট্রিয়ামে গিয়ে প্রলিফারেশনের চিন্তা নাই বা এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা হওয়ার চিন্তা নাই, কিন্তু ব্রেস্ট ক্যান্সারে কিন্তু সম্ভাবনা রয়েছে। তাহলে সেজন্য আমাদের আগে থেকে মেমোগ্রাফি কিংবা ব্রেস্টের কোন চেঞ্জ হয়েছে কিনা, সেগুলো কিন্তু সবসময় আমাদের হচ্ছে মনিটরে রাখতে হবে, যাদের হিস্টেরেক্টমি হয়ে গেছে। কিন্তু যাদের এখনও হচ্ছে ইউটেরাস রয়েছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র ইস্ট্রোজেন দিলে হবে না, সাথে কিন্তু প্রোজেস্টেরনে একটা কমপ্লিমেন্টও দিতে হবে, কারণ তার যদি হচ্ছে এটিপিক্যাল এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়ে তার ম্যালিগনেন্সি হওয়ার চান্স রয়েছে। এজন্য আমরা কী করি, ইস্ট্রোজেনের সাথে কিন্তু সাইক্লিক প্রোজেস্টিন দিয়ে দিই। সেটা সাধারণত হচ্ছে মানে মাসের 10 থেকে 12 দিন প্রোজেস্টেরন কন্টিনিউয়াসলি দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। তাহলে এটাকে মেড্রক্সি প্রোজেস্টেরন অ্যাসিডিটি হিসেবে দেওয়া থাকে, কিংবা কন্টিনিউয়াস ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থেরাপিও আমরা দিতে পারি। সেটা আমরা কীভাবে দিতে পারি, ট্রান্সডার্মাল অ্যাডমিনিস্ট্রেশনে দিতে পারি, কিংবা হচ্ছে সাবডার্মাল ইমপ্ল্যান্টস, পারকিউটিনিয়াস ইস্ট্রোজেন জেল, ট্রান্সডার্মাল প্যাচ, কিংবা ভেজাইনাল ক্রিম হিসেবে আমরা দিতে পারি। এগুলো যদি আমরা এভাবে দিই, সরাসরি সিস্টেমিক ইউজ না করে, তাহলে কিন্তু অনেকগুলো কমপ্লিকেশন আমরা প্রিভেন্ট করতে পারি। ট্রান্সডার্মাল পেচ হিসেবে, পারকিউটিনিয়াস জেল হিসেবে এগুলো যদি দিতে পারি, বা ভেজাইনাল ক্রিম হিসেবে যদি দিই, তাহলে কিন্তু এন্ডোমেট্রিয়ামের কোনো মানে ক্যান্সার বা এটিপিক্যাল হাইপারপ্লাসিয়া হওয়ার সম্ভাবনা নেই। তাইলে এখানে প্রোজেস্টিনে দিতে পারি, এলএনজি-আইইউএস দিতে পারি, টাইবোলন দিতে পারি, টেস্টোস্টেরন দিতে পারি, পিটিএইচের ক্ষেত্রে টেরিপ্যারাটাইড হিসেবে দিতে পারি। তাহলে এগুলো হচ্ছে আমরা মেনলি বলবো। সিএম হচ্ছে কমপ্লিমেন্টারি অ্যান্ড অল্টারনেটিভ মেডিসিন, এখানে এটা সম্বন্ধে আমরা বিশদভাবে বললাম না। তো এটুকুই ছিল হচ্ছে মেনোপজের ম্যানেজমেন্ট। তারপর আমরা যাব হচ্ছে এইচআরটি, এটা হচ্ছে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি। HRT may be defined as the treatment indication of menopausal women to overcome the short-term and long-term consequences of estrogen deficiency. তাইলে শর্ট টার্ম এবং লং টার্ম কনসিকুয়েন্সেস আমরা আগেই বলে ফেলেছি, যে ওইটাতে যে মেনোপজাল সিমটমগুলো রয়েছে সেগুলোতে আমরা বলে ফেলছি। তো তারপর আমি বললাম শর্ট টার্ম যেগুলো, সেগুলো সাইকোলজিক্যাল সিমটমস হতে পারে, ভেসোমোটর সিমটম, যেমন হট ফ্লাশ, নাইট সুয়েট, জয়েন্ট টেক পেইন, ড্রাই ইচ স্কিন, এগুলা কিন্তু হচ্ছে শর্ট টার্মে হয়ে থাকে। ইন্টারমিডিয়েট যেটা 3 থেকে 10 ইয়ার্স এর মধ্যে হবে, সেটা হচ্ছে যে ভেজানাল ড্রাইনেস, ডিসপেরোনিয়া, রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, ডিসইউরিয়া। লং টার্মের মধ্যে অস্টিওপোরোসিস, ফ্র্যাকচার, কার্ডিওভাস্কুলার ডিজিজ, ডিমেনশিয়া, এগুলো হতে পারে।
বেনিফিটস অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 70-80%ই বেসোমোটর সিমটম ইমপ্রুভ করতে দেওয়া হয়, যেটা হচ্ছে হট ফ্লাশ, নাইট সুয়েট, ইমপ্রুভমেন্ট অফ ইরোজেনেটাল এট্রফি। আগেই বলেছিলাম ইস্ট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে এই এট্রফিগুলো হয়ে থাকে, সেগুলোকে যাতে হচ্ছে নর্মালাইজ করে। বোন মিনারেল ডেন্সিটিটা ইনক্রিজ করতে ব্যবহার করা হয়, বা হিপ ফ্র্যাকচার কিংবা ভার্টিবাল ফ্র্যাকচার এগুলো হচ্ছে রিস্ক কমাতে ব্যবহার করা হয়। রিডাকশন ইন কোলোরেক্টাল ক্যান্সার কিংবা কার্ডিও প্রোটেকশনেও কিন্তু সেটা ইউজ করা হয়। রিস্ক অফ হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ যদি আমরা রিস্কই না জানলাম তাইলে কিন্তু হচ্ছে ব্যবহারের বা ডিউরেশন বা ডোজগুলোকে হচ্ছে অ্যাডজাস্ট করার জিনিসের কথা আমাদের মাথায় আসবে না। তাহলে এখানে চারটা আমি বলছি, যেটা এন্ডোমেট্রিয়াল ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, ভেনাস থ্রম্বোএম্বোলিক ডিজিজ, কোরোনারি আর্টারি ডিজিজ, দুইটা মিস হয়ে গেছে, যেটা হচ্ছে লিপিড মেটাবলিজম, ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজ। ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজ এগুলো কিন্তু বেনিফিটেড হয় না হরমোন রিপ্লেসমেন্ট থেরাপিতে, সুতরাং হচ্ছে এগুলোও কিন্তু হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর থেকেই যায়। লিপিড মেটাবলিজম আগে বলছি, যেটা হচ্ছে এলডিএল, সেটা কি হয়ে যায়, এলডিএলটাকে কি করে কমায়, এসডিএলটাকে বাড়ায়। তাহলে এখানে কিন্তু লিপিডটাকে সে যে কমায়, যে এলডিএলটাকে কমায় যায়, তার মানে হচ্ছে এলডিএলটাকে মেটাবলাইজ করে। তো এলডিএল যত বেশি মেটাবলাইজ হবে সেখানে কিন্তু গল ব্লাডারের স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। সুতরাং এই লিপিড মেটাবলিজমে যদিও কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরটা সে কমায়, কিন্তু তার গল ব্লাডার স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায়। তাহলে এখানে কিন্তু এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। এরপরে কন্ট্রাইন্ডিকেশন অফ হরমোন থেরাপি। আগে বলছি যার হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার আছে সে তো ইস্ট্রোজেন দিলে আরও তার ব্রেস্ট ক্যান্সার বেড়ে যাবে। আনডায়াগনোস জেনিটাল ট্র্যাক্ট ব্লিডিং যদি থাকে কিংবা ইস্ট্রোজেন ডিপেন্ডেন্ট নিওপ্লাজম যদি থাকে, তাহলে এখানে আরও ইস্ট্রোজেন দিচ্ছি, সেটা কিন্তু আরও সম্ভাবনাটা আমরা বাড়িয়ে দিচ্ছি। কিংবা কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর আমরা বললাম যে এলডিএল যদি বেড়ে যায় তার এথারোস্ক্লেরোসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। তাহলে যার আগে থেকে ডিভিটির হিস্ট্রি রয়েছে তার কিন্তু এটা কিন্তু সেটা কী করবে, উপকার না করে অপকার করবে। কিংবা অ্যাক্টিভ লিভার ডিজিজ, তাহলে হরমোনগুলো আমরা যেগুলো দিচ্ছি সেগুলো তো মেটাবলাইজ হতে পারবে না, কারণ লিভারে ডিজিজ রয়েছে, তাহলে সেগুলো কিন্তু টক্সিকোসিস সৃষ্টি করবে। প্রায়র কোলেস্টেটিক জন্ডিস, আগে বলছিলাম লিপিড মেটাবলিজমে অসুবিধার জন্য সেখানে গলব্লাডার স্টোন হতে পারে, তাহলে প্রায়র কোলেস্টেটিক ডিজিজ থাকলেও কিন্তু সেটা অ্যাক্টিভেট করবে গলব্লাডার ডিজিজ। কিংবা প্রায়র এন্ডোমেট্রিওসিস, তাই এন্ডোমেট্রিওসিস সেখানে এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া হয়, সেখানে কিন্তু কী হয়ে যাবে, এন্ডোমেট্রিয়াল কার্সিনোমা ডেভেলপ করতে পারে। তাহলে এগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন টু হরমোন থেরাপি। তো এটুকুই ছিল মেনোপজ এবং হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি সম্বন্ধে। ধন্যবাদ সবাইকে।